হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু 1 নম্বরের কোশ্চেন আলোচনা করব, অর্থাৎ ভেরি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব, যেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন পরীক্ষায় বায়ুমণ্ডল অধ্যায় থেকে আগত প্রশ্নগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তো আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এখানে আমরা কোনো অপশান দিইনি, আমরা সরাসরি আলোচনা করেছি। প্রশ্ন উত্তরের পার্ট কিন্তু আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন। প্রথম প্রশ্ন যা বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত। ভূপৃষ্ঠে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে আমাকে পরিমাপ করতে হয়, সেই কারণে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠে বা বলা হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 1.03 বা 1 কিলোগ্রাম ওজনের সমান। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 760 মিলিবার বা 1013.2 মিলিবার। এইটাই ভালো করে আপনাকে মনে রাখতে হবে যে কত, 1013.2 মিলিবার বা এমবি। একটি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ দাও। স্থলবায়ু হতে পারে বা সমুদ্রবায়ু, এরা দুটোই কিন্তু অর্থাৎ এই দুটোই কিন্তু সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ। এছাড়া বলা যেতে পারে যে মৌসুমি বায়ুও কিন্তু সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ। এবার আমরা স্থলবায়ু বা সমুদ্রবায়ুকে কেন আমরা সাময়িক বায়ু প্রবাহ বলবো, তার কারণ কি দেখেছি যে সমুদ্রবায়ু হোক বা স্থলবায়ু, এরা কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সাময়িক সময়ের জন্য একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমি যদি দেখি যে আমার এখানে সমুদ্র রয়েছে, সমুদ্র থেকে বাতাস উপকূল অঞ্চলের দিকে বয়ে আসে, অর্থাৎ এটা উপকূল অঞ্চলেরই ঘটনা। উপকূল অঞ্চলের দিকে বয়ে আসবে কখন? এটি হলো দিনের বেলা সমুদ্র থেকে বাতাস উপকূল অঞ্চলে স্থলভাগের দিকে দৌড়ে আসবে, তাকে আমরা বলবো কি সমুদ্রবায়ু। অর্থাৎ দিনের বেলা সমুদ্রবায়ু বইবে এবং যখন বিকাল থেকে সন্ধ্যার পরবর্তী সময়ে কি হবে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাস বইবে, যাকে আমরা বলবো কি যে স্থলবায়ু। সুতরাং এই দুটো কিন্তু সাময়িক সময়ের জন্য দেখা যায় বলে আমরা বলবো কি সাময়িক বায়ু প্রবাহ। কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়? বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌঁছায়। কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়? গরিষ্ঠ থার্মোমিটার এবং লঘিষ্ঠ থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী? আমরা সেন্টিগ্রেড স্কেলেও আমরা পেতে পারি এবং ফারেনহাইট, এই দুটো স্কেলে কিন্তু আমরা বায়ুমণ্ডলের যে তাপ আছে তা কিন্তু আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ এগুলো হলো একক। 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হবে? 32 ডিগ্রি ফারেনহাইট 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সমতুল্য। কোন গোলার্ধে সমষ্ণ রেখাগুলি বক্রতা বেশি? উত্তর গোলার্ধে কিন্তু আমি সমষ্ণ রেখাগুলোকে বেশি বক্র দেখব, তার কারণ কি উত্তর গোলার্ধে কিন্তু স্থলভাগ রয়েছে এবং স্থলভাগে কিন্তু কোথাও কিন্তু জলভূমি রয়েছে, অর্থাৎ জলাভূমি রয়েছে, কোথাও স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, কোথাও কিন্তু মাটি বিভিন্ন কালারের হতে পারে, গঠনগত তারতম্য হতে পারে। এর কারণে কিন্তু স্থলভাগ হলেও স্থলভাগের বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত নিয়ন্ত্রকগুলো স্থলভাগের তাপমাত্রাগুলোকে কিন্তু পৃথক করে, অর্থাৎ আলাদা আলাদা টেম্পারেচারটাকে শো করে। সেই কারণে কিন্তু সমষ্ণ রেখাগুলো উত্তর গোলার্ধে বেঁকে থাকে। কিন্তু দক্ষিণ গোলার্ধে যদি দেখি, দক্ষিণ গোলার্ধে মেজর পার্সেন্ট জায়গায় কিন্তু রয়েছে কি জলভাগ, সেই কারণে জলভাগে কিন্তু এই রকম তাপের ডিফারেন্স স্থান অনুযায়ী, অর্থাৎ কাছাকাছি স্থান অনুসারে কিন্তু এরকম ডিফারেন্স থাকে না। এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে বক্রতা বেশি হবে সমষ্ণ রেখাগুলির। পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপ কত? আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি 1013.2 এমবি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায়? সমুদ্রপৃষ্ঠ থেকে 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1 সেন্টিমিটার বায়ুর চাপ হ্রাস পাবে। অ্যানিমোমিটার কি? বায়ু প্রবাহের বেগ নির্ণয় করার যে যন্ত্র, তাকে আমরা বলবো কি অ্যানিমোমিটার। কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে? গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে দেখতে পাবো। 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলবো কি গর্জনশীল চল্লিশা।
এটা কেবলমাত্র আমরা দক্ষিণ গোলার্ধে দেখতে পাবো, দক্ষিণ গোলার্ধেই একমাত্র দেখতে পাবো। কারণ কি দক্ষিণ গোলার্ধে সমুদ্র মূলত রয়েছে, সুতরাং বাধাহীনভাবে কিন্তু বাতাস দ্রুত গতিতে বয়, সেই কারণে কিন্তু বলা হচ্ছে কি গর্জনশীল চল্লিশা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয়। আমরা একটু আগেই আলোচনা করলাম যে সমুদ্র বায়ু কিন্তু দিনের বেলা বইবে, যে দিক থেকে বাতাস আসবে সেই অনুসারে নাম হবে। কারণ সমুদ্র থেকে বাতাস বইছে, দিনের বেলা কিন্তু স্থলভাগের দিকে বাতাস বয়, আর আসছে থেকে সমুদ্র থেকে, সেই কারণে কিন্তু সমুদ্র বায়ু কখন বইছে, দিনের বেলা বইছে। স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হবে, স্থলবায়ু রাত্রির বেলা প্রবাহিত হবে, অর্থাৎ সন্ধ্যার দিক থেকেই কিন্তু বইতে থাকে। কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না, শীতকালীন মৌসুমি বায়ুর দ্বারা কিন্তু বৃষ্টিপাত হয় না। তার কারণটা কি, শীতকালীন মৌসুমি বায়ুতে কিন্তু জলীয় বাষ্প থাকে না প্রায়, সেই কারণে কিন্তু আমরা এখানে বৃষ্টিপাত দেখতে পাই না। কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ, মৌসুমি বায়ুকে বলা হয় কি সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর ব্যাপক সংস্করণ। টাইফুন কি, টাইফুন হলো চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে আমরা বলবো কি টাইফুন, আর টাইফু হয়ে গেলে কিন্তু হয়ে যাবে জাপান, জাপান হবে টাইফু। হ্যারিকেন কি, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাদকে বলবো কি আমরা হ্যারিকেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাদ কি কি নামে পরিচিত, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ঘূর্ণপাত হয় গ্রীষ্মকালীন তাকে আমরা বলছি কি কালবৈশাখী, আর আশ্বিনের ঝড়ও কিন্তু দেখা যায়। শিরোক্ষ কি, সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ু প্রবাহের নাম হলো শিরোক্ষ। লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে কিন্তু লু বাতাস বইতে দেখবো রাজস্থান। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয়, বায়ুর আর্দ্রতা শুষ্ক ও আর্দ্র কুণ্ড হাইগ্রোমিটার, এই যন্ত্রের সাহায্যে কিন্তু নিরূপণ করা হয়। নিয়ত বায়ু কাকে বলে, ভূপৃষ্ঠে সারা বছর ধরে নিয়মিতভাবে একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলবো। অর্থাৎ আমরা বলতে পারি সারা বছর ধরে একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট দিকে কিন্তু যে বায়ুগুলো প্রবাহিত হয় তাকে আমরা বলবো কি নিয়ত বায়ু। ফন কি, রাইন নদীর উপত্যকার উপর দিক দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুকে বলা হয় কি ফন। ফন তাহলে দেখছি কোথায়, রাইন নদীর উপরে কিন্তু বইবে। খাসমিন কি, খাসমিন হলো মিশরের উপর দিক দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ু প্রবাহকে বলা হচ্ছে খাসমিন। প্রতি 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পাবে, প্রতি 1000 মিটার উচ্চতায় যদি উঠি তাহলে 6.40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকবে, অর্থাৎ প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উষ্ণতায় কিন্তু 6.40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকবে। নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি 10 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে কত ডিগ্রি তাপমাত্রার পার্থক্য ঘটে, নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি 10 ডিগ্রি অক্ষাংশের ব্যবধানে 0.280 সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ঘটে থাকে। পৃথিবীতে আগত সৌরশক্তির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, 66%। কারণ আমরা অ্যালবেডো পড়তে গিয়ে দেখেছিলাম যে 100% আসছিল, তার মধ্যে কিন্তু 34% অ্যালবেডো, তার মানে 34% সরাসরি মহাশূন্যে ফিরে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো 66%। এই 66% কিন্তু পৃথিবীকে নানাভাবে উত্তপ্ত করে। অ্যালবেডো কি, অ্যালবেডো বলা হচ্ছে কি যে সূর্য কিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% উত্তাপ মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, এই ঘটনাকে বলা হচ্ছে অ্যালবেডো। আমরা দেখেছিলাম কি যে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গরূপে কিন্তু আলো আসছিল, আসার পরে কিন্তু পৃথিবীতে আসার কথা, কিন্তু মাঝে যে মেঘ ধূলিকণা জলীয় বাষ্প থাকে এদের দ্বারা এই ক্ষুদ্র তরঙ্গগুলো কিন্তু সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। তার পার্সেন্টেজটা কত, 34%। এই 34% যা কিন্তু পৃথিবীকে কোনোভাবে উত্তপ্ত করে না, এই ঘটনাটাকে বা এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে কি অ্যালবেডো, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অ্যালবেডো, পার্সেন্টেজ 34%। কোনো অঞ্চলে সূর্য প্রায়
সারা বছর লম্বভাবে কিরণ দেয়? আমরা জানি কি নিরক্ষীয় অঞ্চলে সূর্য মোটামুটি সারা বছরই কিন্তু লম্বভাবে কিরণ দিয়ে থাকে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা কটি? 7খানা রয়েছে। আমরা এই 7খানা কিন্তু লং কোশ্চেন আলোচনা করতে গিয়ে কিন্তু সেখানে আমরা ডিসকাস করেছি। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? আমরা জানি বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা যে পৃথিবী থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, পৃথিবী থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল, তা সেই কারণে ঊর্ধ্বসীমা কত হবে? 10,000 কিলোমিটার। হোমোস্ফিয়ারের বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতায় রয়েছে? আমরা জানি এই 10,000 কিলোমিটারটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা 90 পর্যন্ত, যাকে বলছি হোমোস্ফিয়ার, উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বলছি হেটারোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার চেয়েছে, সুতরাং 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ার। আর হেটারোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করছে হেটারোস্ফিয়ার। টপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? টপোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নিরক্ষীয় অঞ্চলে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, মেরু অঞ্চলে সেটা কিন্তু 8 কিলোমিটারের কাছাকাছি থাকে। আমরা পরের প্রশ্নতেই আমরা কিন্তু দেখতে পাবো যে বলেই দেওয়া হয়েছে যে উভয় মেরু অঞ্চলে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে 18 ছিল, মেরু অঞ্চলে কত? সেটা হলো 8 কিলোমিটারে নেমে আসবে। কোন গোলার্ধে সমষ্ণ রেখাগুলোর বক্রতা বেশি থাকে? পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে থাকে তার নাম কি? অর্থাৎ সেই স্তরটার নাম বলা হচ্ছে কি টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, কারণ কি এখানে বায়ুমণ্ডলীয় যাবতীয় ঘটনা অর্থাৎ ঝড় ঝঞ্ঝা এই ধরনের ঘটনা কিন্তু এই টপোস্ফিয়ারেই ঘটে থাকে। এই কারণেই কিন্তু দেখতে পাবো কি যে বেশিরভাগ ঘটনা বা আবহাওয়ার গঠনকারী যে বিভিন্ন উপাদানগুলোর কিন্তু অবস্থানও এই টপোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যাবে? টপোস্ফিয়ারেই আমরা লক্ষ্য করব। ওজোন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? ওজোন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। অর্থাৎ ওজোন স্তর কোথায় আমরা দেখতে পাবো? স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ টপোস্ফিয়ারের পরের স্তর। পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে? আয়োনোস্ফিয়ারে কিন্তু প্রতিফলিত হয় বেতার তরঙ্গ। এরপরে আসছি কি যে আকাশে নীল দেখায় কেন? অর্থাৎ আকাশকে নীল দেখায় কেন? পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে থাকে? আমরা দেখতে পাবো কি যে ভূপৃষ্ঠের সংলগ্ন যে রয়েছে টপোস্ফিয়ার, এই টপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তার কারণটা কি? আবহাওয়া গঠনকারী সমস্ত ঘটনাগুলোও কিন্তু এই স্তরে লক্ষ্য করা যায়। এই কারণে কিন্তু একে ক্ষুব্ধমণ্ডলও বলা যায়। অর্থাৎ ঝড়ঝণ্ডা, বৃষ্টি এগুলো যাই হোক না কেন সবই কিন্তু সব এই টপোস্ফিয়ারেই দেখতে পাবো মূলত। স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের টপোস্ফিয়ারেই কিন্তু দেখতে পাবো। ওজোন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তরের বা ওজোন গ্যাসের কিন্তু অবস্থান রয়েছে, অর্থাৎ ওজোন স্তরের কথাই বলা হচ্ছে এখানে। পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে? আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে কিন্তু আবার পৃথিবীর দিকে ফিরে আসে। আকাশকে কেন নীল দেখায়? তার কারণটা কি?
তার কারণ বলা হচ্ছে যে ধূলিকণার অবস্থিতির জন্য বিচ্ছুরণ ঘটে, বিচ্ছুরণের কারণে কিন্তু আমরা আকাশকে নীল দেখি। অর্থাৎ এখানে ধূলিকণা বা অ্যারোসোলের কথা বলা হচ্ছে, অ্যারোসোল থেকেই কিন্তু বিচ্ছুরণ ঘটে। বায়ুমণ্ডলের কোন গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সৌরতাপের বন্টন বলেছে, সেই কারণে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেট বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারেই রয়েছে, তার মধ্য দিয়েই কিন্তু জেট বিমানগুলো কিন্তু প্রবল বেগে যাতায়াত করে। বায়ু দূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? বায়ু দূষণকারী বলেছে, সুতরাং নিচের স্তরে অবস্থান করবে, অথবা বলেই দেওয়া হচ্ছে টপোস্ফিয়ারে অবস্থান করবে। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, যে বায়ুমণ্ডলের কোন স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়? জলীয় বাষ্পের স্তর, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পের স্তর রয়েছে তা কিন্তু সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দিয়ে থাকে। শেষ প্রশ্ন বলা হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিগুলিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয়? বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর রয়েছে, অর্থাৎ ওজোন স্তর কিন্তু অতি ক্ষতিকারক যে অতি বেগুনি রশ্মি রয়েছে বা ইউভি রয়েছে তাকে কিন্তু পৃথিবীর দিকে আসতে বাধা প্রদান করে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। ভূগোল ও পরীক্ষা প্রস্তুতি চ্যানেলে আপনি যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে নিশ্চয়ই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।